এমনকি এয়ারফোর্স স্টেশনেও ওই সুনীলের নিয়মিত প্রবেশাধিকার ছিল। আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে সামরিক ইউনিটের অবস্থান, সেনা চলাচল এবং মোতায়েন সংক্রান্ত গোপন সমস্ত তথ্য ওই ধৃত যুবক সুনীল শেয়ার করত ওই ভুয়ো প্রোফাইলে। পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ভয়েস কলের রেকর্ডও উদ্ধার করেছে আম্বালা পুলিশ। গোটা বিষয়টা এখনও তদন্তাধীন। অন্যদিকে আবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাবের পাঠানকোট থেকে 15 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা ওই আইএসআই এর হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখত এই কিশোর। গত 1 বছর ধরে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আইএসআই এর হাতে বিভিন্ন সংবেদনশীল তথ্য তুলে দিচ্ছিল ওই কিশোর। তাহলে একটা জিনিস বুঝতেই পারছেন যে পাক জঙ্গিদের টার্গেটে কিন্তু এখন ভারতের কিশোর প্রজন্ম। গোটা বিষয়টি ঠিক কতটা বিপজ্জনক তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আর এই গোটা বিষয়টি মোটেই ভারতের জন্য সুখকর নয়। শস্যের মধ্যেই যে ভূত আছে তা গত বছর জঙ্গি হামলার ঘটনার পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই চিত্রই কিন্তু প্রকট হচ্ছে। তবে নেপথ্যে অবশ্যই কলকাঠি নাড়ছে ওই পাকিস্তান এবং আইএসআই। এখন আবার তার সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ। দেখুন, এমনিতেই ইউনূসের আমলে বাংলাদেশে পাকিস্তান প্রীতি বেড়েছে। একে তো আগামী 29শে জানুয়ারি থেকে ঢাকা করাচি রুটে ওই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হতে চলেছে। অন্যদিকে আবার সম্প্রতি ইসলামাবাদে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাকিস্তানের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন দাবি করছে যে পাকিস্তানের থেকে চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ। আর এই JF-17 থান্ডার হলো চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করা একটি মাল্টি রোল যুদ্ধবিমান। 2025 সালে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর সংঘাতের সময় এই যুদ্ধবিমান পাকিস্তান ব্যবহার করেছিল বলেই খবর। তবে এখনো পর্যন্ত যা খবর তাতে দুই দেশের বায়ুসেনা প্রধানের বৈঠকে এই নিয়ে সদর্থক কথাবার্তা হয়েছে। আর এই বৈঠকে দুই দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আলোচনাও হয়েছে। বৈঠকে প্রশিক্ষণ, বায়ুসেনা ঘাঁটি উন্নয়নের ওপর তো জোর দেওয়া হয়েছেই। আবার পাকিস্তানের বায়ুসেনা প্রধান জানিয়েছেন বাংলাদেশের বায়ুসেনার দিকে সাহায্যের হাত বাড়াতে চেয়েছে পাকিস্তান। তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে। ফলে বুঝতেই পারছেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। আর এই গোটা বিষয়ের দিকে কিন্তু কড়া নজর রাখছে ভারত। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন বরাবরের মতো উঠছে, আর তা হলো বিশ্বাসঘাতক পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ওই মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলে ভারতের প্রতি বিশ্বাসঘাতক হয়ে উঠছে বাংলাদেশও। 71-এর রক্তাক্ত অতীত ভুলে নয়াদিল্লির সঙ্গে শত্রুতায় একমাত্র লক্ষ্য হয়ে উঠছে ওই ঢাকার। ভারতের অংশ থেকে জন্ম নেওয়া এই দুই দেশ কি সত্যি ভারতকে অস্থির করে তুলতে পারে? কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? আমেরিকার শুল্ক হুমকির পাশাপাশি ভারতের সামনে কি তাহলে এটাও আরও একটি বড় চ্যালেঞ্জ? দেখুন, এটা একেবারেই স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে পাশে পেয়েছে ওই পাকিস্তান। এই আবহে আবার IPL থেকে বাদ পড়া বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যোগ দিচ্ছেন ওই পাকিস্তান সুপার লিগে। পাকিস্তান সুপার লিগের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে। তবে কে না জানে ওই IPL টুর্নামেন্টের তুলনায় পাকিস্তান সুপার লিগের বহর একেবারেই ছোট। এটাকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে গরিব লিগ বলা হলেও খুব একটা ভুল বলা হবে না। ওই অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা আর কি। আবার ভারত বিরোধিতার জিগির তোলা বাংলাদেশ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে IPL টুর্নামেন্ট সম্প্রচার বন্ধ রাখা হবে। যদিও তাদের জেনে রাখা উচিত যে এই সিদ্ধান্তের কারণে BCCI এবং IPL টুর্নামেন্টের কোনো ক্ষতি হবে না। আবার
আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে না সরালে বিশ্বকাপ বয়কট করবে বলে জানিয়েছিল বাংলাদেশ। যদিও তাদের জেনে রাখা উচিত যে এই সিদ্ধান্তের কারণে বিসিসিআই এবং আইপিএল টুর্নামেন্টের খুব একটা বেশি ক্ষতি হবে না। আবার আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে না সরালে বিশ্বকাপ বয়কট করবে নাকি বাংলাদেশ, এমন হুঁশিয়ারিও দিতে দেখা গেছে ওই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর আসিফ আকবরকে। যদিও বাংলাদেশের অনুরোধ মেনে টি-20 বিশ্বকাপের সূচি পরিবর্তনে একেবারেই রাজি নয় আইসিসি। দুপক্ষই আপাতত নিজেদের সিদ্ধান্তে অনড়। তবে বাংলাদেশের পয়েন্ট এখানে যথেষ্টই কিন্তু কম। এর মধ্যে আবার অনির্দিষ্টকালের জন্য ভারতের পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশ। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নাকি নিয়েছে ওই ইউনূস সরকার। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্কে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা বলাই যায়। এখন তো ভারত বিরোধিতা না করে এক গ্লাস জলও খান না ওই বাংলাদেশের তথাকথিত নেতারা। সেই বিরোধিতার স্লোগান তোলার ঠেলায় নিজেদের ক্ষমতার সীমা পর্যন্ত ভুলে গেছে ওই বাংলাদেশের কিছু খুচরো নেতা। কিন্তু তাদের আপত্তি নেই আবার ভারতের আদানির ইলেকট্রিক নিতে। এবার আবার বাংলাদেশের তেলের সংকট মেটাতে ভারত থেকেই 1,80,000 টন ডিজেল আমদানি করছে ওই বাংলাদেশ সরকার। আর এই বিপুল পরিমাণ ডিজেল কিনতে বাংলাদেশের খরচ হবে 1,461 কোটি 76 লক্ষ টাকা। আবার সেই টাকাও ওই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাজেট এবং ব্যাংক ঋণের মাধ্যমে জোগাড় করবে ওই ইউনূসের সরকার। এই তথ্যগুলো থেকেই পরিষ্কার যে বাংলাদেশের 4 পয়সার নেতাদের বয়কট ইন্ডিয়া স্লোগান কতটা ফেক এবং দ্বিচারিতার প্রমাণ দিচ্ছে। আপনারা এতক্ষণ সেটা নিশ্চয়ই বুঝেও গিয়েছেন। দেখুন, এখনো পর্যন্ত কোনোভাবেই ভারতের সমকক্ষ নয় ওই বাংলাদেশ এবং পাকিস্তান। ফলে ভারতের সঙ্গে না লড়তে পেরে এখন এই অনুন্নত দুই দেশ হাত মিলিয়েছে ভারত বিরোধিতার লক্ষ্যে। উদ্দেশ্য কি? ভারতের চরম ক্ষতি সাধন। দেখুন, যেভাবে পাকিস্তান তার সন্ত্রাসবাদকে মদদ যোগাচ্ছে এবং শক্তিশালী করে তুলছে, তাতে ভারত এই মুহূর্তে হাত গুটিয়ে বসে নেই। চরম সতর্ক দিল্লি। চোরাপথে ভারত বা পাকিস্তানে বা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়া এমন 300রও বেশি সন্দেহভাজনের দিকে বর্তমানে কড়া নজর রয়েছে ভারতের গোয়েন্দাদের। কারণ গোয়েন্দাদের অনুমান, এরাই জঙ্গি সংগঠনে যোগ দিয়ে জম্মু এবং কাশ্মীর সীমান্তে, বিশেষ করে পুঞ্চ এবং রাজৌরিতে মাদক সন্ত্রাসের জাল বিছানোর কাজ করে যাচ্ছে। সীমান্তের ওপার থেকে জঙ্গি কার্যকলাপে সাহায্য করা ছাড়াও কাশ্মীরি তরুণদের জঙ্গি সংগঠনে যোগ দেবার জন্য রীতিমতো মগজ ধোলার কাজ করছেন এরাই। ফলে ইতিমধ্যেই এই সন্দেহভাজনদের একটি তালিকাও তৈরি করা হয়েছে। আর সেই তালিকা ধরে ধরে এই সংক্রান্ত মানুষগুলোর সম্পত্তি রীতিমতো বাজেয়াপ্ত করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়ে দিয়েছে এই অভিযান অব্যাহত থাকবে। দেশভাগের সময় থেকে আজও দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে থেকে গেছে ওই কাশ্মীর। একটা সময় কাশ্মীর কার্যত দ্বিখণ্ডিত হয়ে গেলেও সমস্যা থেকেই গেছে। এরপর 1965 সালে ফের কাশ্মীরকে ঘিরে যুদ্ধ এবং তাতে পরাজয়। আবার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয় এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হওয়া। ইসলামাবাদের ভারতের প্রতি শত্রুতা একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নেয়।